আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যায় ডিএমপি কমিশনারকে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের কথা জানান। সেই সাথে এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার কথা স্বীকার করে বুধবার আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে সোহেল ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। এখন বিচার বিভাগের উপর তো আমরা করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজর্নমেন্ট এখানে হবে না। আর যেখানে দুইজন আসামি সম্ভবত ইতিমধ্যেই 164 করেছে, তো 164-এর আসামিদেরকে তো আমাদেরকে টাস্কে নিতেই হবে। এদিকে শিশু রামিসা আক্তারের জানাজা শেষে মরদেহ দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। বুধবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মাধ্যমে শিয়ালদি গ্রামে শিশু রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রামিসার আত্মীয় স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তাকে মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত রামিসা আক্তার সিরাজদি খানের মধ্যম শিয়ালদি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে 2য় শ্রেণীর ছাত্রী ছিল। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আজ থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 90তম বৈঠক। 3 দিনব্যাপী এই বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম চলবে শনিবার পর্যন্ত। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশের 6 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছেন। বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদেরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও যোগ দেবেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের কাউন্সিলর আলমগীর হোসেন এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের 2য় সচিব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলী। এবারে বৈঠকে আলোচনার মূল আলোচ্য বিষয় গঙ্গার পানি বন্টন চুক্তির পুনর্নবায়নের বিষয়টি। জনতা ব্যাংকে অ্যাননটেক্স ঋণ জালিয়াতি করে 297 কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারাকাতকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে এই মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে জামিন দেন হাইকোর্ট। গত বছরের 11 জুলাই আবুল বারাকাতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ঈদ উল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে আজ 31শে মের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রী ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। পর্যায়ক্রমে 22শে মে, 1 জুনের, 23শে মে 2 জুনের, 24শে মে 3 জুনের এবং 25শে মে বিক্রি হবে 4 জুনের ফিরতি টিকিট। তবে বিশেষ ব্যবস্থায় কেনা এই টিকিট এবার ফেরত দেওয়া যাবে না এবং একটি আইডি থেকে সর্বোচ্চ 4টি টিকিট কেনা যাবে। বগুড়ার গাবতলী উপজেলার রীতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রীতা রানী ওই এলাকার বিধানচন্দ্র রায়ের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে ঢাকায় থাকায় বাড়িতে স্বামী স্ত্রী দুজনই বসবাস করতেন। ঘটনার রাতে খাবার শেষ করে তারা আলাদা ঘরে শুয়ে পড়েন। পরে ঘরের দরজায় ধাক্কা ও স্ত্রীর ঘরের গোঙানির শব্দে ঘুম ভাঙে স্বামী বিধানচন্দ্রে। পরে স্ত্রীর ঘরে গিয়ে তার গলাকাটা নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বিধানচন্দ্র মজুমদারের স্ত্রী শ্রীমতী রীতা রানী মজুমদার, উনি পাশের রুমে ওখানে ঘুমাচ্ছিলেন। সেই রুমের দরজাটা খোলা এবং দরজার সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওনার গলাতে একটা ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন এরকম দেখা যাচ্ছে। তো এই ভিত্তিতে আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে যে ঘটনার পিছনে কি রহস্য থাকতে পারে, তাকে হত্যার কি কারণ। আন্তর্জাতিক
প্রাণঘাতী রোগ ইবোলা টিকা বাজারে আসতে আর 9 মাস লাগতে পারে। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ডক্টর ভাসিমূর্তি এই তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার জেনেভায় WHO সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডক্টর ভাসিমূর্তি বলেন, ইবোলা ভাইরাসের বিস্তার থামাতে দুটি সম্ভাব্য ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে। তবে টিকা দুটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। টিকা সম্পূর্ণভাবে তৈরি এবং তারপর ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে 9 মাস সময় লাগতে পারে। গত রোববার কঙ্গোতে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইবোলা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কঙ্গো ফুটবল দলের 3 দিনের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প এবং রাজধানী কিনশাসায় বিদায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এই রোগে দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে 130 জনেরও বেশি মানুষ মারা গেছে এবং 600 জন শনাক্ত হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।